জমিদার আশুতোষ দেবের বাড়ির সঙ্গে লাগোয়া পুকুরের পাশেই যে পুরনো আম গাছটা আছে সেখানে ঝুলে আছে একটি মেয়ে। মেয়েটি কে বা কোথা থেকে এসেছে সে কথা উপস্থিত কেউই বলতে পারছে না। গাছটির ঠিক সামনেই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন জমিদার আশুতোষ দেব। রাত অনেকটা হলেও মুহূর্তের মধ্যেই খবরটা গ্রামের ভেতর ছড়িয়ে পড়লে কিছু গ্রামবাসীও এসে সেখানে ভিড় জমিয়েছে। আহারে, কি নিষ্পাপ মুখশ্রী! হায় ভগবান, না জানি কার মেয়ে এখানে এসে আত্মহত্যা করলো। চেনা কেউ বলেও তো মনে হচ্ছে না। হ্যাঁ গো বৌদি, সামনে গিয়ে দেখবো নাকি যে মেয়েটা কে? উপস্থিত সকলের কথাবার্তা ও ঝুলন্ত মেয়েটিকে দেখে এক অস্পষ্ট চিন্তার রেখা ফুটে উঠল আশুতোষ দেবের কপালেও। তোমরা কেউ সামনে যাও না, এভাবে অজ্ঞাত লাশে হাত দেওয়া ঠিক হবে না। পুলিশকে আসতে দাও, এরপর যা করা তারাই করবে। হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, আপনি একদম ঠিক কথাই বলছেন। পুলিশ এসে যা করার করুক। আশুতোষ দেবের কথা মতো গ্রামের কোনো মানুষ লাশটিতে হাত দিল না। এরপর ভোরবেলা পুলিশ এসে ঝুলন্ত লাশটিকে থানায় নিয়ে যায়। সেই যে লাশটা থানায় গেল তারপর থেকে আর কোনো হদিশ পাওয়া যায়নি তার। গ্রামবাসী কয়েকদিন লাশটিকে নিয়ে আলোচনা করলেও সেই আলোচনাতেও যেন ধীরে ধীরে গুণ ধরে যায়। এরপর কেটে গেছে প্রায় ২০ বছর, আর এই দীর্ঘ সময়ে মুকুন্দপুর গ্রামে বদলে গেছে অনেক কিছুই। সেই সঙ্গে আশুতোষ দেবের কোনো পরবর্তী বংশধর না থাকায় তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই নিশ্চিহ্ন হয়ে গেছে আশুতোষ দেবের জমিদারি। ঘড়ির কাঁটা তখন ৭:৩০ কি ৮:৩০। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকার ভেদ করে খটখট শব্দ তুলে সামনের দিক থেকে এগিয়ে আসছে একটি গরুর গাড়ি। গাড়ির মাথায় টিমটিম করে চলছে একটি জরাজীর্ণ লণ্ঠন। শুনশান রাস্তা দিয়ে আলো আধারের মাঝে গরুর গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে হারান। দাদা, কলকাতা থেকে প্রায় ৮ ঘন্টার পথ পেরিয়ে মুকুন্দপুর গ্রামে এসেছে মোহন, কেশব, মৈনাক ও কৌশিক। গ্রামটা সম্পর্কে তারা এত গল্প শুনেছে যে এই গ্রামেরই একটি বহু পুরনো জমিদার বাড়িতে পিকনিকের আয়োজন করে সুদূর কলকাতা থেকে এখানে এসেছে ৪ বন্ধু। কলকাতা থেকে মুকুন্দপুর গ্রাম অনেকটা দূরে হওয়ায় সকালে বেরোলেও এখন পর্যন্ত বাড়িতে গিয়ে পৌঁছাতে পারেনি তারা। কি রে, আর কতটা পথ যেতে হবে বলতো? সে কোন সকালে বাসে উঠেছি, বাস থেকে নেমে আবার এই গরুর গাড়ি, পথ যেন শেষই হচ্ছে না। এই আর একটু পথ বাকি আছে বাবু। ওই জঙ্গলের পথটা পেরিয়ে গেলেই জমিদার বাড়িখানা পেয়ে যাবেন। এতটা পথ এত তাড়াতাড়ি কি আর শেষ হয়? হারানের কথার আর কোনো উত্তর দিল না কেউই, কারণ প্রায় ঘন্টাখানিক ধরেই মৈনাকদের একই কথা শুনিয়ে যাচ্ছে সে। নিঃশব্দ জঙ্গলের রাস্তা দিয়ে হারানের গরুর গাড়িটা এগিয়ে আসতেই হঠাৎ করেই এক দমকা হাওয়া বয়ে গেল। সেই হাওয়ার দুলুনিতে গাড়ির মাথায় ঝোলানো লণ্ঠনের আলোটা মৃদুভাবে তেপে উঠল। এটা কিসের হাওয়া লাগলো শরীরে? হাওয়াটা তো শরীরে লাগতেই শরীরটা কেমন উষ্ণ হয়ে উঠল। কৌশিকের কথাটা কানে বাজতেই না চাইলেও কথা বলে উঠল হারান। ভয় পেলেন নাকি বাবুরা? ঘাবড়াবেন না, এই জমিদার বাড়ির রাস্তাঘাটে কিছুটা এমন পরিস্থিতি আসবে। একে তো ভুতুড়ে রাস্তা, তার উপর আবার গাড়োয়ানের মুখে এরূপ কথা। কথাটা শুনেই যেন কিছুটা চুপসে গেল কৌশিক, কিন্তু মুখে কিছুই বলল না সে। তা বাবুরা, এই সন্ধ্যাবেলায় আপনারা এদিকে এসেছেন যে? আপনারা জানেন না ওই জমিদার বাড়িখান যে খুব একটা সুবিধার না? কেন, কি হয়েছে ওই বাড়িতে? আমরা কলকাতা থেকে আসছি এই বাড়িতে পিকনিক করার উদ্দেশ্যে। গ্রাম বা ওই বাড়ি সম্পর্কে তো তেমন কিছু জানি না আমরা। কোনো সমস্যা আছে নাকি? তাই কন, কিন্তু এমন একখান ভুতুরে বাড়িতে আপনাদের আসতে হলো। বারবার এক কথা শুনে ভীষণ বিরক্ত হয়ে গেল মোহন। এতক্ষণ ধরে চুপচাপ বসে থাকলেও যেন আর কিছুতেই নিজেকে সামলাতে পারল না সে। আরে বারবার এক কথা কেন বলছো তুমি? এত কথা না বলে গাড়িটা একটু দ্রুত চালাও না। যেটা প্রয়োজনীয় সেটা না করে অযথা কিসব ভুলভাল বকে যাচ্ছ। মোহনের ধমকের সুরে কথাগুলো শুনে কিছুটা ভড়কে গেল হারান। সে আর কোনো বাড়তি কথা না বলে হেট হেট করতে করতে গরুর গাড়ি চালিয়ে নিয়ে গেল সামনের দিকে।
ঠিক ৯টা নাগাদ খানিকটা আলো আধারের মাঝে গরুর গাড়ি নিয়ে জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো হারান। গাড়ি থেমে যেতেই গাড়ির ভেতর থেকে একে একে বেরিয়ে এলো কৌশিক, মৈনাক, কেশব ও মোহন। আর তাদের সামনে দাঁড়িয়ে আছে রংচটা ও জরাজীর্ণ একখানা পুরনো বাড়ি। বাড়িটা যে বহুকাল ধরেই পরিত্যক্ত পড়ে আছে সেটা বাড়ির বাইরের অংশটা দেখলেই ভালোভাবেই বোঝা যাচ্ছে। বাবুরা, আমি কিন্তু আপনাগো আমারও কইতাছি, এই বাড়িতে আসেন ঠিক আছে, কিন্তু রাইতের বেলা এখানে থাকেন না। হারানের কথায় এবার আর কান দিল না কেউই। উল্টো তারা দ্রুত পায়ে হেঁটে চলে গেল বাড়ির ভেতরে। যদিও বাড়িটা বেশ পুরনো আর স্যাঁতস্যাঁতে দেখাচ্ছিল, তবুও তাদের কাছে যেন সাহিত্যিক গল্পের মতোই সুন্দর লাগছিল দেখতে। জমিদার বাড়িতে এসে ঘণ্টাখানিক বিশ্রাম নেওয়ার পর রাত 10টা নাগাদ বাড়ির সামনের শান বাঁধানো পুকুর ঘাটের পাশেই রান্নার ব্যবস্থা করল তারা। যেহেতু শহর থেকেই রান্নাবান্নার সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে, সেহেতু এই বিষয়টাতে তেমন একটা সমস্যায় পড়তে হলো না তাদের। উফ, সেই অ্যাস্থেটিক ফিল আসতেছে রে ভাই। সেই মনে হচ্ছে হরর প্লেসে দাঁড়িয়ে বনভোজন করতেছি। একদিকে মাংসের ঘ্রাণ, অন্যদিকে শীতল বাতাস। মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। ফিলটাকে একটু কন্ট্রোলে রাখ ভাই, রান্নাটাকে হতে দে, তারপর নয় খাবি। রাত ধীরে ধীরে আরো গভীর হতে থাকে। সেই সঙ্গে চারপাশের গাঢ় কালো অন্ধকার যেন চাদরের মতো ঢেকে ফেলেছে পুরো পুকুর পাড়টাকে। ফুটফুট করে জ্বলতে থাকে লাকড়ির আগুন, আর দূর থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসা শেয়ালের ডাক যেন ভেঙে দিচ্ছে পুরো নিস্তব্ধতাকে। কৌশিক মন দিয়ে ডেকচিতে মাংস রান্না করছে, আর পাশে দাঁড়িয়ে তাতে টর্চের আলো ফেলছে মৈনাক। এই বাড়িটা অনেক বছরের পুরনো হলেও বেশ ঐতিহ্যবাহী আর সুন্দর। মনে হচ্ছে এই বাড়ির মালিক অনেক শৌখিন ছিল, ঠিক যেন গল্পের মতোই তুলিতে আঁকা কোনো রাজপ্রাসাদ। মোহনের এমন কাব্যিক কথায় কেউই কান দিল না, কারণ সকলেই জানে মোহনের কথায় এখন যে পাত্তা দেবে তাকেই ধরে বেসুরো গলায় কটা কবিতা শুনিয়ে দেবে। আর তাই তো সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজেদের কাজে মনোনিবেশ করল তারা। কৌশিকের মাংস রান্না প্রায় হয়ে এসেছে। আগুনের লালচে আলোয় ডেকচির ভেতরের ঝোলটাও ফুটছে টকবক করে। ঠিক এমন সময় কেশবের চোখ চলে গেল ডেকচির ভেতরে, আর সেদিকে তাকিয়ে যেন হৃৎপিণ্ড থেমে যাওয়ার জোগাড় হলো তার। ও কৌশিক, ডেক্সির ভেতরে এটা কি? ওরে বাবা রে, এটা কার হাত? কেশবের এরূপ কথা শোনা মাত্রই ডেকচির দিকে তাকালো মৈনাক, মোহন ও কৌশিক। সেদিকে তাকাতেই চোখগুলো বিস্ফোরিত হয়ে ভূত দেখার মতো চমকে উঠল তারাও, কারণ এই মুহূর্তে ডেকচির ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছে একটি তাজা কাটা হাত, যেন মাত্রই হাতটা কেটে ডেকচিতে রেখে দিয়েছে কেউ। ওরে বাবা রে, এটা তো মনে হচ্ছে কারো কাটা হাত। ঠাকুর, 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 তুমি আমাদের রক্ষা করো ঠাকুর, তুমি আমাদের রক্ষা করো। ঠিক সেই মুহূর্তে কৌশিকের চোখ চলে গেল পুকুর পাড়ের বড় আম গাছটার দিকে, যেন অদৃশ্য কোনো টান তাকে সেদিকে তাকাতেই বাধ্য করছে। ঘুটঘুটে অন্ধকারের মাঝেও কেন জানি অস্বাভাবিকভাবে স্পষ্ট দেখা যাচ্ছে গাছটাকে। সেদিকে মনোযোগ দিয়ে তাকাতেই কৌশিকের চোখে পড়ল আরো একটি অদ্ভুত দৃশ্য। গাছটার একটি চিকন ডালে দড়িতে ঝুলে আছে একটি মেয়ে, আর ডালের সঙ্গে ঝুলে থাকা মেয়েটি হালকা দুলছে, অথচ চারপাশে এক ফোঁটা বাতাস নেই। ও মা, ও এই দেখ, এই গাছের ডালে একটা মেয়ে ঝুলছে। মনে হচ্ছে এই মাত্রই ডালের সাথে ঝুলে পড়লো সে। হ্যাঁ কৌশিক, তুই কি আসার আগে কোনো নেশা টেশা করে এসেছিলি নাকি? এসব কি আবল তাবল বকছিস বলতো? মোহনের কথাটা শেষ হওয়ার আগেই বিকট শব্দে হা 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 করে হেসে উঠল গাছের ডালে ঝুলে থাকা মেয়েটি। সেই হাসির শব্দ যেন প্রতিধ্বনিত হতে হতে সোজা গিয়ে বিঁধল কৌশিক, মৈনাক, মোহন ও কেশবের কানে। সেই শব্দটা এতটাই তীব্র ছিল যে
তাদের মনে হলো যেন কেউ 100টা বাস এনে তাদের কানের কাছে হর্ন বাজাচ্ছে। সেই সঙ্গে হিমশীতল হয়ে এলো তাদের বুকের ভেতরটা। কিরে, তোদের সাহস তো দেখছি কম না। গত 20 বছর ধরে যে সাহস কেউ দেখায়নি, তোরা কিনা মাত্র কটা ছেলে এসে সেই সাহস দেখালি। আমরা আমরা জানতাম না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমরা কিছু জানতাম না। আমরা কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। ভুল ভুল করেছিস তোরা। তোরা এভাবে আমার বাড়িতে এসে ভুল করেছিস। আজ তোদেরকে সেই ভুলের মাসুল দিতেই হবে। কর্কশ কণ্ঠে বলা কথাগুলো যেন কানের পর্দা ছিঁড়ে ভেতরে ঢুকে যেতে লাগলো। সেই সঙ্গে মেয়েটির বলা প্রতিটি শব্দ মনে হতে লাগলো যেন সরাসরি মাথার ভেতরে গিয়ে আঘাত করছে তাদের। হঠাৎ করেই বাতাস ভারী হয়ে উঠতেই এক প্রকার বিদঘুটে গন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। আমরা শহর থেকে এখানে বেড়াতে এসেছি। আমরা ভেবেছিলাম এটা একটা পরিত্যক্ত জমিদার বাড়ি। এটা যে তোমার জায়গা সেটা আমরা জানতাম না। আমাদের আমাদের ছেড়ে দাও। আরে দূর, তোরা অযথা এসব দিকে ভয় পাচ্ছিস। এসব অশুভ শক্তির কিভাবে মোকাবিলা করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। মোহনের কথা শেষ হতেই তার চোখে মুখে এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠল, যেন সত্যিই এই অদ্ভুত ও অমানসিক পরিস্থিতিকেও সামলে নিতে পারবে সে। আর এক মুহূর্ত দেরি না করে ধীরে ধীরে পকেটের ভেতর হাত ঢুকিয়ে একটি দিয়াশালাই বের করল মোহন। উফ, আরে এটা কোনো বিষয় হলো নাকি? এসব অপশক্তি আগুন মোটেও সহ্য করতে পারে না। ওদের শরীরে একবার আগুন ধরাতে পারলেই কেল্লা একেবারে ফতে। এই বলেই দিয়াশালাইয়ের কাঠিতে ঠোকা দিতেই পেছন থেকে একটি বরফ শীতল হাত এসে শক্ত করে চেপে ধরল মোহনের গলা। ধীরে ধীরে তার শরীরটা মাটি থেকে উপরে উঠে যেতে লাগলো, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে টেনে তুলছে। বাঁচাও, বাঁচাও আমাকে, মৈনাক, আমাকে আমাকে বাঁচাও, ছাড়ো, ছাড়ো আমাকে। কৌশিক, কৌশিক, এখন কি হবে? মোহনে কি ওই মেয়েটা শেষ করে দেবে? আমিও তো কিছু বুঝতে পারছি না রে। আমাদের মনে হচ্ছে এখানে আসাটাই ভুল হয়েছে। চল চল চল, আমরা এখান থেকে চলে যাই। এই বলেই দুপা সামনে এগিয়ে যেতেই একটি ধপাস শব্দ ভেসে এলো কৌশিক, মৈনাক ও কেশবের কানে। শব্দটা কানে বাজতেই তারা হাঁটা থামিয়ে পেছন ফিরে তাকালো। তাকিয়ে দেখলো মাটির উপর পড়ে আছে মোহন, আর পাশেই দাঁড়িয়ে হা হা করে হাসছে রূপা। মোহন, ছেড়ে দাও, ওরে তুমি ছেড়ে দাও। আমরা ভুল করেছি, তোমার এখানে এসে আমরা ভুল করেছি। আমাদের তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, যা যা, দিলাম তোদেরকে ছেড়ে। কিন্তু এরপর আমার এখানে আসার মতো সাহস যে বা যারা দেখাবে, তাদেরকে আমি শেষ করে দেব, শেষ করে দেব। যা যা, চলে যা। রূপার কথাটা শেষ হতে না হতেই বিদ্যুৎ বেগে ছুটতে ছুটতে জমিদার বাড়ির মূল ফটক পেরিয়ে গেল কৌশিক, মৈনাক ও কেশব, আর তাদের পেছন পেছন খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে লাগলো মোহন। রাতের বেলা আশুতোষ দেবের সেই পুরনো জমিদার বাড়ি থেকে রূপার অশরীরী আত্মার ধাওয়া খেয়ে ছুটতে ছুটতে গ্রামের মোড়ল পরাণ মণ্ডলের বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায় কৌশিক, কেশব, মৈনাক ও মোহন। ভোরের আলো ফুটতেই কয়েকজন গ্রামবাসী তাদের ধরাধরি করে নিয়ে আসে পরাণ মণ্ডলের বাড়িতে। মুকুন্দপুর গ্রামের একমাত্র প্রবীণ ব্যক্তি হিসেবে জীবিত আছেন এই পরাণ মণ্ডল। কৌশিক, কেশব, মৈনাক ও মোহনের মুখে রাতের সেই ঘটনার কথা শোনার পর থেকেই এক প্রকার নিশ্চুপ হয়ে বসে আছেন তিনি। কি ব্যাপার কাকাবাবু, আমাদের কথা শোনার পর থেকে আপনি এভাবে চুপ হয়ে গেলেন যে? আপনি কি এই বাড়ির সম্পর্কে কিছু জানেন? মৈনাকের কথায় কিছুটা নড়ে চড়ে বসলেন পরাণ মণ্ডল। এরপর তাদের দিকে তাকিয়ে একটি গম্ভীর নিঃশ্বাস ফেললেন তিনি। আসলে তোমাদের কি বলবো সেটাই বুঝতে পারছি না। তোমরা আমাদের গ্রামের অতিথি, অথচ তোমাদের সাথে এমনটা ঘটলো।
বিষয়টা সেটা না কাকাবাবু, বিষয়টা হচ্ছে আমাদের সাথে এমনটা ঘটলো কেন, আর কি রহস্য ওই জমিদার বাড়ির, সেটা আমাদের বলুন। প্রায় বছর 20 আগে একদিন রাতে একটা ঘটনার কথা গ্রামে ছড়িয়ে পড়ে। আমাদের গ্রামের তৎকালীন জমিদার আশুতোষ বাবুর বাড়ির সামনের বড় আম গাছে একটা মেয়ে ফাঁসি দিয়েছে। এরপর সকলেই যায় সেখানে, গিয়ে দেখি ঘটনা সত্যি। একজন অল্প বয়সী মেয়ে দড়ির সাথে ঝুলে আছে। এরপর পুলিশ এসে লাশটা নিয়ে যায়। পরাণ মণ্ডলের মুখে ঘটনাটা শুনে বেশ অবাক হয়ে গেল কৌশিক, কেশব, মৈনাক ও মোহন। এতটুকু কারণে এত বড় বাড়ি ভুতুড়ে হয়ে যাবে, সেটাই যেন বিশ্বাস হচ্ছিল না তাদের। কিন্তু কাকাবাবু, এই সামান্য একটা কারণে এত বড় বাড়ি ভুতুড়ে হয়ে গেল, বিষয়টা গোলমেলে লাগছে না? এটা যে আমি ভাবিনি তা কিন্তু নয়, এমনকি তোমাদের মতো আরো অনেকেই এটা ভেবেছে, কিন্তু কেউই কিছু বলার সাহস পায়নি। ওই যে জমিদার জমিদার বলে কথা, তারা 7 খুন করলেও মাপ, কিন্তু পাপ যে তার বাপকেও ছাড়ে না। সেই ঘটনার 1 বছরের মাথায় হঠাৎ করে মারা যায় আশুতোষ বাবু। বিয়ে করলেও তার সংসারে কোনো সন্তানাদি না থাকায় তার স্ত্রী চলে যায় আরেক সংসারে। এরপর তার সমস্ত জমিদারি বাড়ি সবকিছুই পরিত্যক্ত হয়ে যায়। এরপর থেকে সবাই ভেবে নিয়েছে ওই মেয়েটিকে হয়তো আশুতোষ বাবুই মেরে ফেলেছিল। যাই হোক, 20 বছর আগের কাসুন দিয়ে এখন ঘাঁটি আর কি হবে বলো। ভগবান তোমাদের জোর বাঁচা বাঁচিয়ে দিয়েছে। এবার তোমরা নিজেদের বাড়ি যাও বাবা, আবার কখন কোন বিপদ ঘটে বলা তো যায় না। পরাণ মণ্ডলের কথা মতো সেখানে আর বেশিক্ষণ স্থায়ী হল না কৌশিক, কেশব, মৈনাক ও মোহন। তারপর পরাণ মণ্ডলের বাড়ি থেকে বেরিয়ে জমিদার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে লাগলো নিজেদের বাড়ি থেকে। সেই বাড়ির সামনে আসতেই আকস্মিক আবারও একটি বিকট হাসির শব্দ ভেসে এলো তাদের কানে। হাসির শব্দ কানে বাজতেই আগের তুলনায় আরো দ্রুত পায়ে সামনের দিকে চলে গেল